আমার আলাদিন, লেখিকা জাবিন ফোরক। পর্ব সংখ্যা ২। বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থালী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠোনের মতো জায়গা। সেখানে বিশাল একটি আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাধাই করা। ২ তলা বাড়ির ছাদটা সারি বেঁধে বসে আছে একদল কবুতর। তাদের ডাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেয়ালের বোর্ডে লেখা মুন্সিবাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়িটির গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপর খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আঁকড়ে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়ালে করে নিল। মুখের ওপর দুহাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে ইজান। সারা রাত থেকে থেকে ছটফট করেছিল। ইরাম এক নজর আশেপাশে তাকালো। বহুদিন বাদে সে এই তলাটি এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য আর নিজের বাড়িতে ফেরেনি সে। আম গাছ অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পেছনের দিকে তাকালো ইরাম। দুটো গাড়ি যাওয়ার মতো প্রশস্ত জায়গা, ওপাশে একটি দোতলা বাড়ি, ঠিক মুন্সি বাড়ির বিপরীতে। উভয়ের মাঝের অবস্থান ভেদ স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসিয়ালিস বাংলোদের মতো দেখাচ্ছে। ধপধপে সাদা দেওয়াল, উঠানে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট একটা গ্যারেজের একটি গাড়ি রাখা, মূল ফটকেও সোনালী রঙের ধাতুরে করা। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের দেয়ালে খড়িত করে লেখা ডক্টর সামিয়া মুন্সি, একে আহমদ উদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যে বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকলো। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি। তবে ফার্নিচার এবং শোপিসের বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই। নতুন চাকচিক্য কাপড়ের মোড়ানো সোফার গদিতে বসে আছে একটা বছর চারেকের বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ডোলটি শার্ট আর ট্রাউজার পরনে এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটাছুটি একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। ইরাম একটি প্রশ্বাস টেনে নিল, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতে মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম এই চোখজোড়া ভীষণ অসন্তোষ দেখা দিল, যা পর মুহূর্তে উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়েলকাম সালাম আপু। হোয়াট এ সারপ্রাইজ! আসুন, ভেতরে আসুন। রোহান, সরম, তোমার ফুফিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি এসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সোফায় বসলো সে, লাগেজটা একপাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করে মিথিলার বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেদের খাওয়ানো আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভিতরে চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিএইচ নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফার একপাশে শুয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে। থ্যাঙ্কস মিথিলা, বলে সে খবরটা তুলে নিল। মিথিলা অন্য পাশে সোফায় বসে নিজের বাদামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে, আর ইনান কলেজে, ক্লাস টেস্ট আছে বলে। আচ্ছা, সমস্যা নেই, আসো করা ওদের সময় মতো। ও, আপনার তাহলে তাড়া নেই? ভালোই হলো তবে, মুখে বলল। মিথিলার চেহারার বিস্ময়টুকু ইরামের চোখ এড়ালো না একটুও। ঠিক এই আশঙ্কাটাই করেছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এরা ছাড়া তার দ্বিতীয় কোনো উপায় নেই যাওয়ার। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরে ব্যস্ত সময় কাটিয়েছে, মুরগি এবং ইলিশ মাছ বেঁচেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের দিয়ে নাকি কাজ করাতে হয় না।
অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসেবে সম্বোধন করায় বিষয়টা ইরামের আত্মসম্মানে ঘা দিলেও প্রতিবাদ করল না সে। বরং মিথিলা যমজ দুই ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল। যারা মায়ের কাছে খেতে একদমই চায় না, তারা ঠিকই ফুপুর কোলে বসে হন্তদত্ত হয়ে গদগদ করে খেয়ে নিল সবটা। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করল না। রান্না বান্না শেষ করে গেল গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পড়িয়ে রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসার ঘরের সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়েটা? মিথিলা কি বোঝে না নাকি স্বামীর ভাত কপালে থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, উপরোক্ত একটা বাচ্চা ফ্রি। এত কিছু ভাবনায় চিন্তা মিথিলা মাঝেও চলছে। সে ভদ্র গলায় বলল, আপু, কতক্ষণ ধরে বসে আছেন? আসুন টেবিলে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছে। ঈশান এখনো ঘুম থেকে ওঠেনি, তাই দেরি করলো না ইরাম। ছেলে ঘুম থেকে ওঠার আগেই কাজ সেরে ফেলতে হবে। টেবিলে গিয়ে বসলো সে। মিথিলা বেশ ভালো মতোই খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান। আর একটু ঝোল দিই আপনাকে? না, না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য হেল ইউ আর ডুইং ইন মাই হাউস? ইরাম সবেমাত্র ভাতের মুখ লোকমাটা বুদ্ধি দিল, তখনই পুরুষালী তেজি কণ্ঠে শুনতে পেল সে। পেছনে ফিরে তাকালো, সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে কটকট করে এক পুরুষ, এখনো যুবক শ্রেণীর মাঝে পড়ে বয়স এবং চেহারাতে। ইরাম মেয়ের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট একটু আঁচিল, নেভি ব্লু শার্ট পরনে, হাতে বিফ ব্রেক্স, ব্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত, ভাই, প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন আপু। ইরম জমে গেল নিজের জায়গায়, প্রসাদী নয়নে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফুলের উপরেই রেখে দিল। অতঃপর নিজের গলায় বাঁধা টাইটটা ঢিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখল। তারপর বলল, সাবধান করেছিলাম না আমি তোমাকে? একটুখানি মানিয়ে নিলে কি হতো? তুমি আমার কোনো কথাই শুনোনি আপু। তুমি চলেছো তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিয়সী নারী কিনা? এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা আমারও বাড়ি। এটা আমার বাড়ি নয় কি? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রুজোড়া কুঞ্চিত বাড়ল, কোমল দুহাতখানা রেখে দাঁড়ালো সে। আপু, আমার ওসব আবেগ টর্চারের সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি। এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজাসাপটা আমাকে বলে দাও, তুমি কি চাও? ইরাম একটি শক্ত ঢোক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটা চুল আঁচড়ে দিত সে মায়ের মতন, মুখে তুলে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতো, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতের আপন বলে কিছুই হয় না, সেটা তার চাইতে আর ভালো কেই বা বোঝে। চোখের পানি আসতে চাইলেও তা রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে আসিনি। বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না। যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকে একটু ডাক্তার দেখাতে হবে। বেশ কিছু টাকা দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেবো। এক্সকিউজ মি, সরি আপু, বাট আপনার কি মনে হয় যে এখানে টাকা গাছ আছে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হয়ে বলল, আপু, আপনাকে এখনো আপু ডেকে সম্মান দিচ্ছি, এ কথা ভুলে যাবেন না। কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেয়া এই সম্মানটা টেক ইট অফ গ্রান্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বরাবর বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট দুধের শিশু আছে, সে চিন্তাও আপনি করলেন না। নিজের ইচ্ছে মতো যা নয় তাই করেছেন। এখন যখন ঠেকায় পড়েছেন তখন এসেছেন এখানে, হাজির হয়ে গেলেন। ইরামের দিকে এক পা এগোলো মিথিলা, বলতে লাগলো, আমার কথা শুনতে যতটা আপনার খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই সত্য। আপনার বোঝা উচিত ছিল একজন ডিভোর্সি হওয়ার মানে কি। আপনি বাচ্চা না, ভালোই বুঝেন।
এখন এই বাড়িতে আস্তানা কাটতে চাইছেন। বুঝি না মনে হয় আমরা? আজ বলেছেন কিছুদিন, আগামীকাল বলবেন আরো কিছুদিন। তারপর সেই কিছুদিন আর কোনোদিন শেষ হবে না। আপনার জন্য এই পরিবারের বদনাম হবে। আমার নিজের ছোট বাচ্চা আছে। ওদের উপর আমি আপনার জন্য কোনো আঁচ আসতে দিতে পারি না, তাই না? সমাজে আমাদের একটা নাম আছে, ইজ্জত আছে। সেটা আপনার জন্য ধূলিসাৎ হতে পারে না। নিজের স্ত্রীর কথায় সায় জানালো রাহাত। মিত্র ঠিক বলেছে আপু। তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসারটা এখন আমি একাই চালাচ্ছি। নিজের ছোট ছেলে আছে। ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ নিশ্চয়ই বুঝবে না। আমার ৭০,০০০ বেতনের চাকরিটাও হিমশিম খেতে চলেছে। তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে সবটা। আমার জীবনটা তো সহজ না। তুমি একা হলে তাও একটা কথা ছিল। আমি দরকার হলে অন্য জায়গায় তোমার জন্য একটা রুম দিয়ে দিতাম। কিন্তু তোমার বাচ্চাটাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখেই রয়ে গেল। হাতে ঝোল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু তার মুখে তোলা হলো না। খানিকটা উত্তেজনার শব্দ এর মধ্যেই ঈশান নড়েচড়ে উঠল। উল্টো ঘুরে তাই বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গেল, সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই কুই শব্দ করে থাকলো ঈশান। ছোট অংশকে দোলাতে ইরাম বলল, তুই ঠিক বলেছিস ভাই। দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতো তার শক্ত চোয়ালে বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে ইরাম সুখ হেসে জানালো, ভেবেছিলাম আজকে রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানে বড় হয়েছি কিনা একটু অধিকার তো আছে বল। কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায় সেখানে অধিকার আর বলাই না। আপু, রাহাত এগিয়ে আসতে চাইলে এক পা, অথচ পাশ থেকে মিথিলা তারা বাহু চেপে ওঠে। ওখানে জমে গেল সে। শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেলল ইরামের ঠোঁট। আর দাঁড়ালো না সে। এই বাড়ির বাতাসে দমবদ্ধ হয়ে যাচ্ছে তার। এক হাত ইজানের বুকে চেপে ধরল সে। টেনে নিল, দরজার দিকে এগোলো সে। মাঝপথে থামলো, ঘুরে একবার পেছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনোদিন মেয়ে সন্তান দেয়, তবে জেনে রাখিস ভাই, আমার এটুকু ভেবে সে থেমে গেল। যুক্ত করলো, মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় ২টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনা সেটা বোঝা মুশকিল। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণদের উন্মাদ হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিকে কেঁপে কেঁপে উঠছে চারপাশ। নাল নীল বাতি ঝলসে দিচ্ছে চোখ, ধাঁধিয়ে দিচ্ছে চলন বলন। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়াসনের ওপর কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়ানো ছেলেটির দিকে। পরনে একটা কালো টি শার্ট এবং ব্যাগি জিন্স, লেদার জ্যাকেটে খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোঁড়া ছুটছে তার মাথার উপর থেকে। তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারা জমা ঘামের ফোঁটা চিকচিক করছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হাফ হাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুয়ালাইজার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী 22 পিঞ্চ চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকে তালে তালে শরীর দুলছে তার। তরুণীদের ভিড় ঠিকই ডায়াসের আশেপাশে। সকলে ব্যস্ত, মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করে মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করলো গোটা জায়গা। প্রত্যেকটির চোখ আবদ্ধ হলো তার পানে। ছেলেটি একটি হাত তুলে নেড়ে মাউথ স্পিকার অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিবডি, লেটস ডান্স দিস নাইট অফ ইউথ অফ ডিজে আলাদিন। সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে। তাতে বাড়ির দুই পাশে থাকা দুটো সুচালো দাঁত নজরে পড়ল। তীক্ষ্ণ সুচালো, অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটাইতাম। আরেক দফায় চেঁচিয়ে উঠল সে, ইয়েস, ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কাম অন ইয়াহু। এবার বিটটা ড্রপ করলো সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেটে হতে থাকা ফোনটার অস্তিত্ব টের পেল সে।
বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডবোর্ড নামিয়ে অপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ মম, এখনো শো শেষ হয়নি? বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। কি বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। ওকে, নাও গুড নাইট মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ। স্পিড টাইম অ্যান্ড নেভার কাম মি ব্যাক। লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। একপাশে ছুঁড়ে ফেলে নম উদ্যমে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ল ততই বাদন হারা হয়ে নেচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটা ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্য বরাদ্দ। তার অন্যান্য নামটার জন্য অবশ্য সবসময় বন্ধু মহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরই যখন ডাফল ব্যাগ হাতে বেরিয়ে আসলো, তখনই সামনে এসে ডাক ছুটে এলো, কিরে আলাদিন, তোর চেরাগ কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ির বনেটের ওপর বন্ধুদের আড্ডা জমেছে। পা এলিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শীর্ষ আফতাব নিজের বিরাট ইঁদুর দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরো কয়েকজন ছেলে আছে যারা মাঝে মাঝে সাথে সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতন বোধ নয়। বিশেষ কাছেই এই কয়েকজন। সাইবান নিজের আধভেজা চুলগুলো আঙুল চালিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিত শপথ করে আহনাফের পেছনে চটাস চটাস দুটো চপাট বসিয়ে বাঁকা হেসে বলল, এই যে আহনাফের পেছনে ভরে রেখেছি, খুঁজে দেখবি? তিন তবা তিন তবা তিন তবা। আটকে উঠল নীরব। অপরদিকে পেছনে ফিরে ডলতে ডলতে আহনাফের আঙুল তুলে অভিযোগ করলো, আমি শিওর এই বেটা জেন্ডারের প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথা, পুরুষের শরীরের ভেতর আসলে ও একটা ভাইয়াপু। দাঁতে ঠোঁট কামড়ে আহনাফের উপর ঝুঁকিয়ে এলো সাইবান। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে চোখে তাকিয়ে হঠাৎ করে তর্জনী তুলে ছুঁয়ে দিল সে আহনাফের কপাল। সে লম্বাটে আঙুল বয়ে নামালো ঘাড় অব্দি। হেসে উঠল জিভে ঠোঁট ভিজিয়ে সাইবান গান ধরল, পড়ে না চোখের পলক তুম কি তোমার রূপের ঝলক। হাই, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি সেন্স হারাবো, ডেটে যাব, সেভ করতে পারবে না কেউ। কিস করে ফেলবে। এই এই বেটা, ওরে কেউ থামাও, আমারে কিস করে ফেলবে। সাইবান নিজের মুখটা আহনাফের কাছাকাছি নিতে লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বটিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধবসা হয়ে পড়ল সে রাস্তার মাঝেই। বৃদ্ধাঙ্গুল নিজের ভেজা ঠোঁটে মুছে নিয়ে হাসতে হাসতে নীরবে তাদের দিকে তাকালো। তারপর বলল, চেরাগ লাগবে তোর? বের করবো? স্যালাইন? ও ভাই, আমার ছেড়ে দেয়া। আব্বা, কেঁদে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না যে আমি গে না। দুহাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরেজি অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর শব্দ বলে পছন্দ না। সাইলেন্টকে বিকৃত করে সে বানিয়েছে স্যালাইন। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধুমহলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সবথেকে সুদর্শন, সবথেকে মজাদার, সবথেকে জোকার, সবথেকে সিরিয়াস, সবথেকে রাগী, সবথেকে দয়ালু, সবথেকে আত্মবদ্ধ, সবটাই সাইবান আলাদিন। তোদের সারাদিন এসব ফাকরামি করার ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবকে ঠেলে গাড়ির বনেটে উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছে এসে লাইটার নিয়ে ধরতে ধরতে বলল, হ্যাঁ অনুরাগ দাদা, দরবেশ বলেছে বালকগণ, ফাকরামি করিও না, শুধু বলো ফা আর এগিয়ে যাও। জীবনে একটা ঠাটা পড়া আছাড় খাও। অট্টহাসি রোল পড়ে গেল চারপাশে, গড়াগড়ি হলো এক একজন। গম্ভীর অনুরাগ অব্দি হাসতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, তুই কোনোদিনও টায়ার্ড হোস না ব্রো? না ব্রো, কারেন্টে আমার শরীরে ঝিরিমিরি করে। এইসব কারেন্ট হলো বিবাহ বসার পূর্ব লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথন যোগ দিল নীরব। সাইবান হাঁটুর ওপর হাঁটু তুলে বসে সিগারেটের লম্বা টান দিল। ধূসর ধোঁয়া ছাড়লো বায়ুতে। তারপর খিলখিল করে হেসে উঠল। বিবাহ? তাও আমি? খ্যাক। ও মা, এতে খ্যাক করার কি আছে? বিয়ে শাদী করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবি?
নাকি আবার জীবনটা চিরাগের দৈত্যের সাথে কাটানোর প্ল্যান করেছিস? এতক্ষণে সম্মতি ফিরে যাওয়ার আফনান বলল পাশ থেকে। সাইবান সিগারেট পরপর কয়েকটা সুরটান দিয়ে আহনাফের কাঁধে হাত রেখে কাছে টেনে বলল, শোন দোস্ত, এসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজার মজার লাইফ যাচ্ছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপদাদা হয়ে যাবি তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল! এই তোর সাথে আমরা আজকে থেকেই ডিভোর্স করব। আজকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসিতে হেসে উঠল। সিগারেটের মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। ওকে গাইস, রাত 3:30 বাজছে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি এখানেই ঢাল হয়ে থাকতে হবে? আগেভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবাইকে যার যার বাসায় দরজায় ডেলিভারি দিয়ে আসতে পারবো না। আগে অনেকবার ধরে খেয়েছি। কেলোর কীর্তি করবেন আপনারা আর আপনাদের আব্বু আম্মার কাছে ধরা খাবো আমি। হুম, হবে না। অনেক হয়েছে মুরব্বি। এই যে দাদা, কথা শুরু হয়েছে। দাদার কথা শুনতে হবে, ঘরে ফিরে যেতে হবে বলে গাড়ির বনেটের থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ করে আরেকটা তুলল ঠোঁটের ভাঁজে। বাকিদের উদ্দেশ্যে হাত নেড়ে বলল, মা জয়নী আমার ফোনের ওপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইস। কিস ইউর গার্লফ্রেন্ড, সালাম ইউর প্যারেন্টস অ্যান্ড শিট অন টয়লেট, নট ইন ইউর প্যান্টস। বাই। অনুরাগ গেল সাইবানের পিছু পিছু। বেশ কিছুটা দূরত্ব এগিয়ে দিয়ে আসলো। বাকিরা পিছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি বিলোনোর ক্ষমতা, যা সবাই পারে না। সাইবার যখন বাড়িতে ফিরল তখন পূর্ব আকাশের আলো ফুটতে শুরু করেছে। কমলার ভিতর রশ্মি ছড়িয়ে যাচ্ছে ধনুকের মতো। নিজের গাড়িটা সে গ্যারেজ পার্কে করল। ঠোঁটে তখন সিগারেট ঝুলছে। আজকে রাতে 3 নাম্বার এটা। মাঝ রাস্তায় ধরেছিল। সিগারেট নিয়ে ভেতরে ঢুকতে তার অভিজ্ঞ ডাক্তার জননী আর আস্ত রাখবে না। সেই ভেবে সে গাড়িতে বসে পুরোটা ফুঁকে শেষ করে এরপর বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিস সব গাড়ির পেছনে আছে। সেসব পরে বের করা যাবে। আপাতত শুধু টাফল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে। শরীর আর চলছে না। হেলে দুলে শেষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। দরজা বন্ধ থাকে। তার কাছে তাই সবসময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সাইবান অবহেল ডাফল ব্যাগটি ছুঁড়ে ফেললো সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগুলো কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সবসময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করা রাখা থাকে। খেয়ে মাথা ঠান্ডা করে একেবারে সোজা বিছানা যাবে এমন পরিকল্পনা থেকে কিচেনের কাছে যেতেই কিছু শব্দ কানে এলো তার। শিস বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সঙ্গে কাচের কিরিচে চকমক ঠেকানো টুনটান মিষ্টি শব্দ। তার মা সাধারণত এই সময় জেগে থাকে না। কাজের মেয়েটা থাকতে পারে তেমন একটা পরোয়া না করেই কিচেনে ঢুকলো সাইবান। সামনে অপ্রত্যাশিত দৃষ্টিতে তাকিয়ে রইল ক্ষণকাল। ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেনের কাউচের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী। হালকা গোলাপি সুতির শাড়ি জড়ানো শরীরে, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারা, অদ্ভুত একটা মলিনতা। শরীরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রুগ্ন। ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখে বোঝা যায় এক হাতের কোথায় মোড়ানো কিছু একটা ধরা, বাচ্চা বোধহয়। অপর হাতের কাউন্টারের উপরে রাখা একটা ক্রিম থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি কাঁটা চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। সাইবান চেয়ে রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারা হুট করেই একটা প্রোগ্রাম শীতলতা ছায়াভর করল। একদম নির্বিকারভাবে সে বলে উঠল, ইরাম আপু। চমকে গিয়ে মুখ তুলে তাকালো ইরাম। খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো ছেলেটাকে। না চাইতেও আপাদমস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের তাগড়া যুবক। বেশভূষা স্পষ্ট। একটা টি শার্ট আর ঢোলা কালো জিন্স পরনে। সেটা আবার হাঁটুর দিকটায় ছেঁড়া। ফ্যাশনটা চেনা ইরামের। এটা হলো একটা রিভার জিন্স। যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থ ইরাম খুঁজে পায় না। ছেলেটা খুব তীক্ষ্ণ, একদম ক্লিন শেভড। ত্বকে রংটাও হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতন। বাংলাদেশি প্রবীণদের জন্য
একদম আদর্শ চেহারা। যার জন্মের পরেই হয়তো বলা হয়েছিল ঘরে চাঁদের টুকরো এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদম পছন্দ নয় ইরামের। হালকা ভেজা চুলগুলো তার কপালে ছড়িয়ে আছে। কাছে ঢাকা ভ্রুগুলো স্পষ্ট জ্বলজ্বল করছে। ধাতব রিং, আইব্রো পিয়ার্সিং। আরেকটা অপছন্দের জিনিস, অরণ্য পরে এই মানুষটা, যার বাহিক অবয়ব ইরামের কেমন যেন দমবন্ধ অনুভূতি দেয়। আগে এতটা হতো না, তবে অরণ্যর সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে ট্রমার মতো। নিজের অস্বস্তিগুলো চেপে ইরাম হালকা গলায় বলল, "ভালো আছো আলাদিন?" সাইবানের দুহাত মুঠো শক্ত হয়ে এলো। তাকে এই নামটা বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকে খ্যাপানো পন্তি পন্তি করে রাখে সবাই। তাই পরিবার আর চেনা পরিচিত সকলেই তাকে সাইবান বলে ডাকে। পারিবারিক সদস্যদের মধ্যে একদম ইরাম মেয়েটাকে তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটি বারবার তাকে এটি বলে ডেকেছে। এই আলাদিন নামটা নাকি সুন্দর। হুম, আপনাকে দেখতে ভাবিনি। মুন্সির বাড়িতে বেড়াতে এসেছেন? বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল সাইবান। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল। কৌতূহলী দৃষ্টিতে পেছনে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে ইরাম। তার বুকে অতি যত্নে ঠেকিয়ে রাখা ছোট বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না। অথচ হঠাৎ করে সাইবান দেখতে ইচ্ছা করছে। না, বেড়াতে আসিনি, থাকতে এসেছিলাম। থাকতে পারিনি, তাই চলে যাচ্ছিলাম। কারণ খালামণির সাথে দেখা হয়ে গেল হঠাৎ। সেই নিয়ে এখানে নিয়ে এসেছেন তোমাদের বাসায়। ইরামতি সৎ জবাব শুনে চুমুক দেওয়ার মাঝপথে কেসে উঠল সাইবান। সে আঁচ করতে পেরেছিল ঘটনা কিছুটা এমনই হবে। ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো না, বহু বছর যাবৎ। সাইবান স্কুলে থাকতেই ইরামের বাড়িতে আসা ছেড়ে দিয়েছিল। আজ এসেছে, তার মানে ঘটনা গুরুতর কিছুই। তবে এইভাবে স্বীকার করে নেবে সেটা সাইবান আন্দাজ করেনি। কয়েক মুহূর্তে সে বুঝতে পারল সে কিভাবে ইরামের সাথে কথা বলবে। ৫ বছরের বেশি হয়েছে তার ইরামের সঙ্গে কথা হয় না। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল। মায়ের জোরাজুরিতে গিয়েছিল ১ ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের সাথে দূর থেকে এক পলক বউ সাজিয়ে ইরামকে দেখে চলে এসেছিল। এটুকুই। বিয়ের পর তো একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে ইরামের অস্তিত্ব সে ভুলে গিয়েছিল প্রায়। আজ দেখে একে অপরের কেমন যেন অপরিচিত লাগছে তাদের। নিশ্চয়ই ইরামও এমন কিছু অনুভব করছে। থাকতে এসেছেন মানে? আর ওটা আপনার বাচ্চা? তর্জনী তুলে ঈশানের দিকে ইঙ্গিত করল সাইবান। ইরাম এবার সোজা হয়ে দাঁড়ালো। বুকে লেপ্টে থাকা আধঘুম ঈশানকে আরেকটু তুলে ভালোভাবে করে জানালো, ওর নাম ঈশান। ও, ম্যাচ করেছে আপনার সাথে। ইরাম ঈশান। থ্যাঙ্কস। থাকতে এসেছেন এটার অর্থ বললেন না। আপনার হাজবেন্ড কোথায়? আমাদের ৩ মাস আগে ডিভোর্স হয়ে গেছে। আরেক দফা ছটকা খেল সাইবান। আজ তার সাথে হচ্ছেটা কি? এই ইরাম মেয়েটা কি পণ করে এসেছে তাদের অবাক করার উপায়ে? নিজের ডিভোর্সের কথাটাও কেউ এভাবে স্বাভাবিকভাবে বলে দিতে পারে? এই তাহলে কারণ মুন্সির বাড়িতে তার জায়গা না হওয়ার? বাঁকা একটি হাসি ফুটল সাইবানের ঠোঁটে। একদম হঠাৎ করে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বের মানে। বুড়ো উঁচু হলো ইরামের। সাইবানের কথায় ধাঁচটা তার ভালো লাগেনি। ইজানকে কাঁথায় আড়াল করে নিয়ে সে সরাসরি তাকালো ছেলেটির দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো। এটাই যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থাকার পরেও মনে হয় তার কিছুই নেই। নিকট একাকিত্ব ভয় থেকে ঠুকরে শেষ করে দেয়। সাইবান দুহাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসি ক্রমশ বিস্তৃত হলো। সোজালো চোখে ইরাম আর এক নজর আড়ালো থাকা ঈশানের মুখ দিকে তাকালো। দেখে সে যুক্ত করল, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্য নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভাগে থাকলে পরে দেখা হবে। দুহাতে স্যালুট ঠুকে শেষ বাজাতে বাজাতে ভঙ্গিতে সে কিচেন থেকে বেরিয়ে গেল। ইরাম নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে দেখল ছেলেটার চলার পথে। সাইবান শেষ কথাগুলো তার ভেতরে কোথাও একটা আঘাত করেছে, যেন ছেলেটা কোনো কারণে ইরামের ওপর রেগে আছে, যার সাথে ঠিকমতো কথাই হয়নি বহু বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটা ইরাম হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। বেশ ভাবার সময়ও অবশ্য পেল না। ইজান কেঁদে উঠল। ছেলের দিকে মনোযোগ দিতে হলো তাকে।
দুপুরবেলা এমনিতে শো শেষ করে এসেছে সাইবান সন্ধ্যার আগে ঘুম থেকে উঠবে না। তবে আজ দুপুর ২টার দিকে তার ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করেও পুনরায় ঘুম ফিরিয়ে আনতে পারল না সে। তাই উঠে পড়ে একটা লম্বা গোসল সেরে নিল। নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে। গত প্রায় ১২ ঘন্টা যাবৎ পেটে কিছুই পড়েনি। দ্রুতই সে ডাইনিং রুমে চলে গেল। জানে খাবারের আয়োজন হবে আজ। না হলেও অবশ্য তার জন্য সবসময় হটপট ভর্তি থাকে। আজও ব্যতিক্রম নেই। টেবিলে ভর্তি সুস্বাদু খাবারের পদ, ভাত, খিচুড়ি দুটোই আছে। কারণ সাইবানের খিচুড়ি পছন্দ। ডিম ভাজা, মুরগির তরকারি, খাসির কাবাব, সালাদ আর আচার। আরো কিছু ছোটখাটো শাকসবজির পদ আছে। সেসবের প্রতি মনোযোগ দেখানোর প্রয়োজন বোধ করল না সে। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল। দ্রুতই প্লেটে পাহাড়ের মতো খিচুড়ি বেড়ে নিল। আমের আচারের দিকে হাত বাড়ালো। অপর পাশের চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখছে ডক্টর সামিয়া মুন্সি। হাসপাতালের এমার্জেন্সি থেকে তিনি আধা ঘন্টা আগে ফিরেছেন। বিকেল নাগাদ আবার চলেও যেতে হবে বিধায় পরিপাটি শাড়ি বদলাননি। চশমার আড়াল থেকে কুর্তি করে তিনি দেখলেন কিভাবে সাইবানের ভেজা চুল বেয়ে টপটপ করে গড়িয়ে পড়ছে পানি। কতবার বলেছি গোসলের পর ভালোমতো মাথা মুছতে হবে, নতুবা ঠান্ডা লাগবে। নিজে উঠে গেলেন সামিয়া। রুম থেকে তোয়ালে নিয়ে এসে মায়ের কথায় পাত্তা দিল না সে। ছেলে আপন মতে খাচ্ছে। ধীরে ধীরে সযত্নে মুছে দিতে লাগলেন তিনি। শুকিয়ে এলো চুলের পানি। সাইবার আস্তে একটা কাবাব মুখে নিয়ে এড়িয়ে বসেছে। নিজের জননীর দিকে চেয়ে বলল, আমি মুছে ফেলে তো আমার গর্জিয়াস মামি এভাবে সুন্দর করে মুছে দিত না বলো? একজন বিউটিফুল লেডির হাতের ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। হাতের ছোঁয়া মাঝে মধ্যে গালে পড়লে ভালো হয় বল? তাহলে যদি তোর ফোনটা কল করার জন্য খুলে পাওয়া যায়? মম তুমি বোঝো না, তুমি না ডাক্তার। এই দেখো, আমি ফোন বন্ধ করে ফেললে তোমার নোটিফিকেশন হয়। সেই নোটিফিকেশনে তোমার রক্ত সঞ্চালন বাড়ে। রক্ত সঞ্চালন বাড়লে শরীরের ত্বক জেল্লায় হয়। একদম লাল, লাল গ্লো মারে। আফসানাকে দেখেছো না? ওই যে লাল মুরগিটা? একদম ওর মতন। তখন তোমাকে দেখতে হুড়পড়ি সকিনা বিবির মতো লাগে। আমি ইনডিরেক্টলি তোমার সৌন্দর্যের বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আর টেনশন যে কোলেস্টেরল বাড়ে, রক্তচাপ উঠে যায়, তার বেলা অর্ধেক জ্ঞান নিয়ে ঘুরিস কেন? গর্ধব। হা হা করে হেসে উঠল সে। ছেলের মাথায় ঝাড়ু দিলেই খিলখিল করে হেসে উঠল সে আবার। অদূরে চেয়ারে বসে দাঁড়িয়ে দৃশ্য দেখছে ইরাম। কি সুন্দর একটা সহজ সম্পর্ক মা ছেলের মাঝে, একদম বন্ধুর মতো। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে ঈশানের সঙ্গে করতে পারবে? সাবিনা নিজের চেয়ারে ফিরে এলো। সকলে খাওয়া শুরু করেছে। তিনি ইরামের প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণের খাবার নিয়েছে সেটা দেখে অসন্তোষ জানালেন। ইরাম, কাজটা ভালো করছিস না মামনি? তোর শরীরে তো এটা প্রয়োজন আছে নাকি? উপরন্তু ব্রেস্ট ফিডিং বসাস। একটু মাত্র খাবার খেলে তোর শরীরে চাহিদা কি করে মিটবে? অতিরিক্ত শক্তি যোগান দেবে কি করে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর সালাদ এবং আরো কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিল। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সবকিছু করতে হবে। তো চেহারায় বোঝা যাচ্ছে প্রেগনেন্সিতে অপুষ্টিতে ভুগছিস তুই। না খালামণি, আমি ঠিক আছি, খাচ্ছি তো। আস্তে করে জবাব দিল ইরাম। সাইবান নিজের প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে একবার আর চোখে ইরামকে দেখলো। বিশেষ কোনো মন্তব্য করলো না। সামিয়া খাবার বেড়ে দেওয়ার সুগন্ধাকে বলল, সুগন্ধা, আমি চলে যাওয়ার পর মনে করে কিন্তু সন্ধ্যায় ইরামকে হালকা নাস্তার সঙ্গে ফল দিবি। খানিকটা দই রাখবি সাথে, যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর করিমকে আমি বাজারে পাঠিয়ে দেব। ও আসার পর লিস্ট ভালো করে মিলিয়ে দেখবি। কিছু ফর্মুলা মিল্ক লিখে দিয়েছি, সেগুলো এনেছে কিনা ঠিকঠাক মতো। ঠিক আছে আম্মা, আপনি একটু টেনশন নিয়েন না, আমি সব সামলাই নেব। কথোপকথন শুনে কান খাড়া করে ফেললো ইরাম। দ্রুত বলল, নানা খালামণি, এত কিছু করতে হবে না তোমার। ঈশান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলে আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকালো ইরাম। চোট পিটপিট করে খানিকটা দ্বিধা নিয়ে শেষে উত্তর দিল, ঠিকানা তো একটাই হবে তাই না? আমার আগের ম্যাচটা খুব সম্ভবত এখনো খালি আছে। না থাকলেও সমস্যা নেই, রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকটা দিন থাকা যাবে। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করে ফেলবো। আজ তো সবার জন্য ব্যবস্থা করে এসেছিস, আর কত? ইরাম হাতের মুঠো শক্ত করে ফেলল। নিজের প্লেটের দিকে চেয়ে বলল, আর কারো কথা জানি না, কিন্তু আমি সত্যি কারো ওপর বোঝা হয়ে থাকতে ইচ্ছুক নই খালামণি। তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছো, এর কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো জানি না।
আমার আর ঋণ করিও না। যার আপন মানুষেরা দায়িত্ব এড়িয়ে গিয়েছে, তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই? হ্যাঁ, যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী আর ভাই পরিবার কেউই মানেনি, সবাই এড়িয়ে গিয়েছে, সেই মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ববোধ নেই। কিন্তু আমার ঘরের বউয়ের জন্য তো আছে। ইয়াকথু। দাঁতের নিচে এলাচের কামড় পড়ায় ঠিক এই মুহূর্তে ঝটকা দিয়ে উঠে বসল সাইবান। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলল, অথচ মুখের এলাচ তার মুখে রয়ে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে সে তাকালো নিজের মায়ের দিকে। কি বলো তুমি মম? হুম? মাই ফিউচার ডটার ইন ল। ইয়েস, ইউ হ্যাড দ্য রাইট বাডি। স্মিত হেসে ছেলেকে ঠিক তার স্টাইলে জবাব দিলেন সামিয়া।